আমরা গত সেশনে মূলত হচ্ছে রাইটারের জীবনী নিয়ে, অটোবায়োগ্রাফি, নেপোলিয়ন হিল, ওনাকে নিয়ে আরেকজনকে নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে অ্যান্ড্রিউ কার্নেগি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। সো ওটি ছিল আসলে বইয়ের সূচনা, বইয়ের কাভার বলতে পারেন, কাভার নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার সম্পর্কে ডিসকাস করব। সেই চ্যাপ্টারটি নাম হচ্ছে দ্য পাওয়ার অফ থট। তো আপনারা, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, পাওয়ার অফ থট। আমি প্রয়োজনের উপরে কিছু পিপিটি বানাবো, আপনাদেরকে দিব, বাট আজকে জাস্ট ডিসকাশন, গল্পর আকারে জিনিসগুলো বলি। তো এখানে একটা জিনিস আমার খুব মজা লাগে, সেটি হচ্ছে যে যেভাবে বলা হয় জিনিসগুলো। হ্যাঁ, তো আমি জাস্ট লেখকের ভাষায় সেকেন্ড প্যারা অফ ফার্স্ট চ্যাপ্টার 1, এটির সেকেন্ড প্যারাটি একটু পড়ি, তাহলে আমার গল্পগুলো বলতে, 3টি গল্প, অনলি 3 স্টোরি আই উইল শেয়ার উইথ ইউ টুডে। সো বলা হচ্ছে, লিটল মোর দ্যান 30 years ago, Edwin C. Barnes discover how true is that men really to think and grow rich. বলা হচ্ছে যে উনি বুঝতে পারলেন যে কিভাবে think and grow rich করা যায়. His discovery did not come about at one sitting. It came little by little, beginning with a burning desire to become a business associate of great Edison. আচ্ছা, এখানে 3টি গল্পের ভিতরে এডিসনের বিজনেস পার্টনার হওয়ার যে বার্নেসের যে ইচ্ছা ছিল, এটি আমরা পরে বলবো। আমি 3টি গল্পের থার্ড গল্পটা আগে শুরু করতে চাই। আমার এই বুক রিভিউতে দেখেছি অন্য যারা এখানে বুক রিভিউ করেছে তারা প্রথম গল্পটা প্রথম বলেছেন, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। তৃতীয় গল্পটি দিয়ে শুরু করার একটা কারণ আমার আছে, আমি বলছি। সেটি হচ্ছে, এই বইয়ের যে প্রায় 500 লোকের সাথে সময় কাটিয়েছেন এই বইয়ের লেখক নেপোলিয়ন হিল, তার ভিতর একজনের নাম হচ্ছে ডার্বি। তো মিস্টার ডার্বি সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলি। মিস্টার ডার্বি হচ্ছে, তার বেশ কিছু ব্যর্থতা ছিল। এই বইয়ের অনেকেরই কিন্তু শুরুর দিকে অনেক ব্যর্থতা ছিল, বাট ব্যর্থতা থেকে তারা লার্নিং নিতে পেরেছেন। ডার্বি ছিলেন ওই সময় পৃথিবীর অন্যতম সেরা ইন্স্যুরেন্সের বিজনেস করতেন আর কি, ইন্স্যুরেন্স সেলার ছিলেন উনি। সম্ভবত আমি যদি ভুল না বলি, ওই সময় উনি বছরে 1 লাখ মিলিয়ন ইউএসডির হচ্ছে আপনার 1 মিলিয়ন ইউএসডির উনি ইন্স্যুরেন্স সেল করতেন। হিউজ অ্যামাউন্ট, আজ থেকে 90 বছর আগে, 100 বছর আগে, এটি অনেক বড় অ্যামাউন্ট। তো মিস্টার ডার্বির 2টি গল্প, আর যেটি বলছিলাম এডউইন সি বার্নেস এর একটি গল্প, এই 3টি গল্প বলবো। ওই লিস্টটা যে বলেছিলাম যে 30 জনের একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টের ভিতরে এই নামগুলো আছে, আমি চেক করলাম এখনই। সো প্রথমে আমি যেটি গল্প বলছি আমরা, ডার্বি। সো ডার্বির 2 চাচা নিয়ে গল্পটি। প্রথম চাচা, প্রথম আঙ্কেল যার গল্পটা বলবো, তিনি আসলে একজন ব্যবসায়ী ছিলেন। তো তার একটা মুদির দোকান ছিল, তার একটা স্টেশনের মুদি বড় দোকান ছিল, এবং তার আবার কিছু প্রপার্টি ছিল। সেই প্রপার্টি যে আপনার ভাড়া, উনি ভাড়া দিতেন আর কি। তো যাই হোক, ওই সময় আমেরিকাতে একটু বর্ণ বৈষম্য ছিল, দ্যাট ইজ হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এদের ভিতরে ডিফারেন্সিয়েট করা হতো, আমরা ওই সময়ের ঘটনা জানি। তো তার কাছে যারা ভাড়াটিয়া থাকতো, উনি অনেকের কাছ থেকে টাকা পয়সা ধার নিতেন। তো একজন ব্ল্যাক ওম্যান তার থেকে উনি টাকা ধার নিয়েছিলেন। তো খুব বেশি অ্যামাউন্ট না, সেটি হচ্ছে 50 সেন্ট, মানে 1 পাউন্ডের হাফ পাউন্ড। তো একদিন বিকালবেলা, সন্ধ্যাবেলায় ডার্বি তার চাচার দোকানে বসে আছেন। এ সময় ওই ব্ল্যাক ওম্যান, তার মেয়ে, ছোট মেয়ে, অনেক ছোট, ও এসে বলছে যে আমার মায়ের যে $50 যে টাকা পান, এবং এই $50 টাকাটা আমাকে ফেরত দেন, আমি এটা নিতে আসছি। তো তখন ওই ডার্বির চাচা, উনি খুব বিরক্ত হয়ে বলেন, যাও। খুব বিরক্ত হয়ে গেছে উনি, মানে হি ইজ সো অ্যানয়েড অ্যাবাউট হার, যে উনি বললেন যে তুমি চলে যাও, উনি কোনোভাবে কথা বলবেন না বলে উনি মনে করেছেন, ডার্বির চাচা মনে করেছেন যে ওই মেয়েটি চলে গেছে। তো উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেছেন। প্রায় 1 ঘন্টা পরে উনি যখন কাজ শেষ করে মাথা তুললেন, তখন দেখেন যে মেয়েটি এখন বসে আছে। তো উনি খুবই বিরক্ত হয়েছেন, এবং আমি যেটি বলতাম, তখন ব্ল্যাকদেরকে হোয়াইটরা একটু অন্যভাবে দেখতো, এবং তারা অনেকটা ঘৃণার চোখে দেখতো। তখন ওই ডার্বির চাচা খুবই রেগে গেছেন, এবং উনি পাশে ওনার একটা কাঠের যে চলা বলে, মানে কাঠের যে একটা অংশ, একটা বড় জিনিস নিয়ে উনি রেগে তেড়ে আসছেন মেয়েটির দিকে। ডার্বি তখন মনে মনে বলছে, লেখকের সাথে ডার্বি শেয়ার করছেন যে এবার তো আমি নিশ্চয়ই একটা হত্যাকাণ্ডের দেখবো আর কি। উনি চোখ বুঝে প্রার্থনা করছেন যে এমন কিছু না ঘটে, কারণ একটা ছোট বাচ্চা, ব্ল্যাক বাচ্চা, তাকে খুবই বিরক্ত হয়ে ডার্বির চাচা তেড়ে গেছেন এবং তাকে মারবে। তো মেয়েটি যখন ডার্বির চাচা তাকে বারবার করে ভয় দেখাচ্ছেন
মেয়েটি কিন্তু সৌম্য চোখে এবং স্থির ভাবে তাকিয়ে চোখে চোখ রেখে বলছে যে আমার এটি ন্যায্য অধিকার, আমাদের ফ্যামিলিতে আজকে টাকার প্রয়োজন এবং আপনি আমাদের থেকে টাকা নিয়েছিলেন, আমার মা পাঠিয়েছে টাকাটা নিয়ে যেতে, আমি টাকাটা নিয়ে যাব। তো ওই মেয়েটার যে চোখের যে দৃঢ়তা, ওর চেহারার যে দৃঢ়তা, অনেস্টি চেহারায়, এটি দেখে কিন্তু ডার্বির যে চাচা তেরে যে হঠাৎ করে কি মনে করে ওকে না মেরে ওনার হাতের লাঠিটা ফেলে দিলেন এবং পকেট থেকে 50 সেন্ট অর্থাৎ $50 টাকা দিয়ে দিলেন, দিয়ে উনি ধাপ করে বসে পড়লেন। এবং ওই মেয়েটি কিন্তু ডার্বির চাচার চোখে চোখ রেখে আস্তে আস্তে করে উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, উনি আস্তে করে আপনার ওই রুম থেকে বেরিয়ে চলে গেলেন, মেয়েটা বেরিয়ে গেলেন। তো ডার্বি তখন বলছে যে আমি কি একটা জিনিস দেখলাম, এই মেয়েটার অদ্ভুত অনেস্টি এবং তার চারিত্রিক দৃঢ়তা, ওর যে মনোবল, একটা বয়স্ক পৌর শক্তিশালী পুরুষ মানুষ এবং যার যিনি হোয়াইট, যার চামড়া সাদা, এবং ওই সময় যেখানে কালোদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো, একটা ছোট্ট কত 5-7-8-10 বছরের একটা বাচ্চা মেয়ে হবে, সেই মেয়েটি তার চারিত্রিক দৃঢ়তা, তার চোখে মুখে শক্ত মনোভাব এবং তার যে ডিজায়ার, স্ট্রং ডিজায়ার, বার্নিং ডিজায়ার, এই ডিজায়ার দেখে একটা বয়স্ক লোক হেরে গেলেন এবং উনি টাকাটা দিয়ে ধাপ করে বসে পড়ে অনেকক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেন। তো ডার্বি মনে মনে বললেন যে এটি আমার লাইফের একটা বড় শিক্ষা, যে আপনার অনেক সময় আপনি যেটা চান সেটি যদি যৌক্তিক চাওয়া হয়, ইউ শুড স্টিক টু ইট। মেয়েটি তাই করেছিল। এটি একটা ছোট্ট ঘটনা, এটা আমি সূত্র করে যোগ করবো। এটি একটা ঘটনা, 3টি ঘটনা একসাথে যোগ করে আমি আজকের গল্পটা শেষ করব। তো প্রথম ঘটনা শুনলেন, এরও কয়েক বছর আগের আরেকটা ঘটনা আপনাদেরকে বলছি, সেটিও ডার্বি। ওই সময় আমেরিকাতে আপনার খনি, আমরা যে এখন তেলের খনি বলি, গ্যাসের খনি বলি, স্টিলের মানে কয়লা আকরিক তোলা হয়, এই খনিগুলো কিন্তু গভর্নমেন্টের কাছে, বাট ও সময় যেটা হতো প্রাইভেটলি এটা কেনা যেত, লিজ নেওয়া যেত। তো ডার্বির আরেক চাচা, উনি বেশ কিছু টাকা পয়সা ধার করে আমেরিকার পশ্চিম দিকে একটা জায়গায় যেখানে সোনার খনি পাওয়া যেত, সেখানে উনি একটা খনির জায়গা কিনলেন। তো এটি কিনে উনি যেটা করলেন, উনি সেখানে খোঁড়া শুরু করলেন, উনি খুঁড়ে কিছু সোনা পেলেন এবং এই গোল্ডটা খুব দামি এবং ভালো সলিড গোল্ড। উনি খুব আনন্দিত হলেন। উনি তাড়াহুড়ো করে বাসায় এসে ডার্বিকে বললেন, ভাতিজা আমি একটা খনি কিনেছিলাম এবং সেই খনিতে প্রচুর পরিমাণে স্বর্ণ আছে, গোল্ড আছে, ইটস এ গোল্ড মাইন। তো আমার কিছু ইকুইপমেন্ট কিনতে হবে, চলো আমরা আরো কিছু প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা ধার করে মেশিন কিনে এখানে আমরা ডিগ ডাউন করি, এখান থেকে গোল্ড তুলবো। তো পরে যেমন কথা তেমনি কাজ, ওনারা দুজন খুব টাকা পয়সা ধার করে মেশিন কিনে চলে গেছেন। যে ওরা খুব কষ্ট করে বারবার করে ডিগ করছিল, যে ডিগ করে 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 তারা দেখার চেষ্টা করছিল এবং বিভিন্ন ভাবে তারা ট্রাই করেছে। তো এই করতে করতে কিছু আরো সোনা পেয়েছে, বাট এরপরে আর বেশি সোনা পাওয়া যাচ্ছে না। তারা অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেলেন, খুবই মন খারাপ হলো এবং তারা চিন্তা করলো যে আমরা যে টাকাটা পেয়েছি এটি দিয়ে আমাদের লোন শোধ হবে না। তারপরেও তারা ব্যর্থ হয়ে, তারা হতাশ হয়ে চলে আসছিলেন। আসার সময় মনে করলেন যে আমার যে মেশিন গুলো কিনেছিলাম এই মাটি ডিগ ডাউন করার জন্য, এটি আমরা ভাঙাড়ি দোকানে বিক্রি করে দিয়ে চলে যাই। সো ওই এলাকাতে, সেই আমেরিকার পশ্চিম দিকে যেখানে তারা তাদের অঞ্চল থেকে অনেক দূরে তারা গিয়েছিলেন, ডার্বিরা যেখানে থাকেন, সেখানে যে একটা ভাঙাড়ি দোকানে বললো যে আমরা বেশ কিছু মেটাল ইকুইপমেন্ট আছে, আপনি কিনবেন কিনা। তো ও ভদ্রলোক বললো ঠিক আছে কিনবো, সস্তায় বিক্রি করে দিল। পরে বললো আপনারা কি কাজে আসছিলেন? বলে আমরা একটা জমি কিনেছিলাম, সেখানে কিছু কাজ ছিল। তো বলে জমিটা কি করবেন? বলে জমি আর কি করবো, জমি তো এটা বিক্রি করা যাবে কিনা। তো বলে আমি জমি কিনে নিতে চাই। সো ওই দোকানদার ওই জমিটাও কিনে নিলেন আর সঙ্গে সঙ্গে ওই ইকুইপমেন্ট গুলো কিনে নিলেন। তো ডার্বি এবং ডার্বির চাচা মোটামুটি কিছু টাকা নিয়ে মন খারাপ করে ব্যাক করলেন। তো যেই ভদ্রলোক, এই যে একজন ভাঙাড়ির দোকানদার, ডার্বি এবং তার চাচার থেকে তারা অর্থনৈতিকভাবে অত ভালো অবস্থানে ছিলেন না এবং খুব শিক্ষিত ছিলেন না, কিন্তু সে বিজনেস সেন্স ভালো ছিল। সে হঠাৎ করে মনে করলো এই দূর অঞ্চল থেকে দুজন ব্যক্তি এসে এখানে মাটি খোঁড়াখড়ি করেছে, নিশ্চয়ই আশেপাশে অনেক সোনার খনি পাওয়া যাচ্ছে, প্রবাবলি এই জমিতে তারা সোনা খোঁজার জন্যই, মানে গোল্ড মাইন হিসেবে তারা এটিকে চিন্তা করে এখানে ডিগ ডাউন করেছিল। সো লেট হ্যাভ এ চেক। তো উনি যে দেখলো যে হ্যাঁ ঠিকই তারা অনেক মাটি খোঁড়াখড়ি করেছে। ও কি করেছে, যেটি ডার্বি এবং তার চাচা ভুল করেছিল, সেই ভুলটি ওই ভদ্রলোক করেনি, ওই ভাঙাড়ি দোকানের মালিক এই ভুলটা করেনি। সে কি করেছে, একজন মাইনিং ইঞ্জিনিয়ার যিনি খনি বিশেষজ্ঞ,
তখনকার কিছু যেসব বেস্ট ইকুইপমেন্ট, আজ থেকে 90-100 বছর আগের ঘটনা বলছি, সে সময় তারা ওই মাইনিং ইঞ্জিনিয়ারকে ভাড়া করে এসে তাদের ওই সময়ের যেসব মেশিন টেশিন ছিল চেক করে দেখলো ডার্বি এবং তার চাচা মাটির যে স্তর পর্যন্ত ছিদ্র করে গিয়েছিল তার মাত্র 3 ফিট নিচে বিশাল একটা গোল্ড মাইন ছিল। তো তখন সে এটি জানতে পারে এবং সে প্রপারলি এটা খুঁড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ওই সময়। তো এটি যখন পরবর্তীকালে ডার্বি এবং তার চাচা জানতে পারে তখন তারা অত্যন্ত হতাশায় ভোগে এবং তারা অত্যন্ত মানে ফ্রাস্ট্রেটেড থাকে। তাদের যে ইকুইপমেন্ট কেনার জন্য যে আত্মীয় স্বজনের কাছে লোন নিয়েছিল তারা নাম্বার অফ ইয়ার্স 3-4-5 ইয়ার্স ধরে লোনটা পরিশোধ করতে হয়েছিল, কারণ তারা তেমন কোনো গোল্ড এখান থেকে পায় নাই। তো যাই হোক, পরবর্তীকালে এটি কিন্তু আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে স্বর্ণ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে মানুষ ফিরে আসছে, বাট আরেকটু অংশ ছিদ্র করলেই সোনা পেয়ে যায়। তার মানে এখান থেকে এই যে ডার্বির ইতিহাস বলা হলো, পরবর্তীকালে লেখক নেপোলিয়ন হিল বলছেন যে ডার্বি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্স্যুরেন্স সেলার ইন আমেরিকা এবং ওয়ার্ল্ডের বেস্ট ইন্স্যুরেন্স সেলার ছিলেন। তো ডার্বিকে যখন কথা হচ্ছিল নেপোলিয়ন হিলের সঙ্গে, ওই যে বললাম যে প্রায় 500 লোকের সঙ্গে তার ইন্টারভিউ হয়েছে, ডার্বি ওয়ান অফ দেম। তো ডার্বিকে জিজ্ঞেস করা, নেপোলিয়ন হিল বলছিল আপনি পরবর্তীকালে এত বেশি সাকসেসফুল হয়েছেন ইন টার্মস অফ ইন্স্যুরেন্স সেল এবং আপনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড করেছেন, এটির পেছনে কি কোনো কারণ আছে? তো ডার্বি ওই দুটি ঘটনা বলছে। নেপোলিয়ন হিল বলেছেন যে এই দুটি ঘটনার কিছু যোগসূত্র আমি মিলিয়ে দিচ্ছি। যোগসূত্র কি? প্রথম হচ্ছে এই ডার্বি যখন তার পরবর্তী লাইফে যখনই ইন্স্যুরেন্স সেল করতে গিয়েছে রিজেকশন হয়েছে, যেমন আমাদের অ্যালিকো বা অনেকে এসে আমাদের ইন্স্যুরেন্স সেল করতে চায় না, আমাদের বিভিন্ন ব্যাংকের লোকজন এসে এফডিআর এর জন্য আমাদের ফোন করে, ক্রেডিট কার্ডের জন্য ফোন করে, আমরা বিরক্ত হই, কথা বলি না অনেক সময়। ডার্বিও যখন যত লোকের সাথে দেখা করেছে, সে যখনই বারবার করে পার্সু করেছে, তার মনে হয়েছে যে আমি এখান থেকে ফিরে যাব না। ওই মেয়েটার মতো সে মেয়েটার কথা মনে করেছে, মেয়েটা কিন্তু অনেস্ট ছিল, ডার্বি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, ব্যবসার উদ্দেশ্যে, এবং মেয়েটি কিন্তু ফাইনালি কাম অ্যান্ড কুল থেকে সে কিন্তু ফাইনালি উইন করেছে। সো ওই মেয়েটার চেহারা তার মাথায় চলে আসে। সেকেন্ড চলে আসে যে আমি তো একটা বিরাট জীবনের লুজার হয়েছি, যে মাত্র 3 ফিট নিচে আমার বিশাল স্বর্ণের একটা খনি ছিল, বিশাল গোল্ড মাইন ছিল, কিন্তু এটি আমি এক্সপ্লোর করতে পারলাম না ধৈর্যের অভাবে এবং প্রপার নলেজের অভাবে, এবং আমরা কোনো এক্সপার্টের হেল্প নেইনি। আমরা যদি এখানে একটু টেকনিক্যাল হতাম, একটু বিজনেস সেন্স কাজ করতো, আমরা যদি একটু প্ল্যানিং এ থাকতাম, আমি অনেকেই এই বইয়ের রিভিউ করেছেন, তারা বিজনেস অ্যাসপেক্টটা ওভাবে কভার করেননি হয়তো, বাট আমার কাছে মনে হচ্ছে আমরা যারাই ছোট বিজনেস করতে চাই, যাই করতে চাই, যদি বিজনেসটা প্ল্যানিং থাকে, একটা ফিজিবিলিটি স্টাডি থাকে, আমি কি করতে চাই, আমার একটা মিশন, ভিশন, ভ্যালু, গোলস, এগুলো যদি সেট করা, গোল এবং অবজেক্টিভ সেট করা থাকে, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। সো এই জায়গাতে এই ডার্বির দুটি গল্প থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে আমরা আমাদের লাইফে প্রত্যেকটা সাকসেসের পিছনে তাড়াহুড়ো করলে চলবে না, প্যাশনেট হতে হবে, আমাদের ডিজায়ারটা স্ট্রং হইতে হবে, এবং এটাকে বলা হচ্ছে বার্নিং ডিজায়ার। তো এই দুটি ছোট গল্প ছিল। এর সঙ্গে এবারই সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি গল্প বলবো, যেটি আসলে ইনফ্যাক্ট এই দুটি গল্পকে আমি একটা বলছি যেটি ডার্বি রিলেটেড গল্প, এবং এর সঙ্গে আরো দুটি আছে। একটা হিন্টস আমি দিয়েছিলাম যে যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা গেলেন, এরপরে কিন্তু ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো সেই ছড়িয়ে পড়ার একটা পর্যায়ে এসে উনি মারা যাওয়ার 100 বছরের মাথায় আপনার ইউরোপে এবং বিশেষ করে আফ্রিকাতে প্রচুর পরিমাণে আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে ইসলাম ছড়িয়ে পড়ে, এবং আমরা দেখি যে ইউরোপে শুরু হয়, এবং ইউরোপের শুরুটা মূলত স্পেন থেকে শুরু হয়। তো এই বইয়ের লেখক বলছেন যে একজন জেনারেল, একজন আর্মির জেনারেল, যিনি স্পেনে গিয়েছিলেন, যেটাকে জিব্রাল্টাইল বলা হয়, যে ওই জায়গাটা, এখানে আসলে ওই যে বলছিলাম যে তারেক বিন জিয়াদ হচ্ছে একজন মুসলিম সেনাপ্রধান ছিলেন। তো উনি মাত্র 13,000 সৈনিক নিয়ে স্পেন দখলের জন্য স্পেনে যুদ্ধ করতে গিয়েছিলেন। স্পেনে তখন লক্ষাধিক সৈনিক ছিলেন। তো ওনার সঙ্গে যারা ছিলেন তারা খুব ওয়ারিড ছিলেন যে মাত্র 13,000 লোক নিয়ে 1 লাখ লোকের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। তখন যেটি হয়েছিল সেটি হচ্ছে যে তারেক বিন জিয়াদ উনি কিন্তু কি করলেন, উনি ওই যে জাহাজগুলো, যে নৌকাগুলো ওনার সৈনিক নিয়ে আসছিলেন, বেশ কয়েকটি জাহাজ, ওই জাহাজগুলো সমুদ্রের ভিতরেই সবগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে ফেলে। ওনার সৈনিকরা খুব অবাক হয়ে দেখেন এবং বলেন যে আমরা কিভাবে ব্যাক করব।
তখন উনি বলেন যে আমরা তো ব্যাক করব না, আমরা আইদার এখানে উইন করব অথবা এখানে মারা যাব এবং আমরা এখানে শাহাদাত বরণ করব। সো ওনার কথা হচ্ছে যে আমরা এখানে উইন করতে এসেছি, উইন করলে তো আমরা এখানে থেকে যাব, আমাদের সাম্রাজ্য এখানে হবে, আমরা এখানে শাসন করব, আমরা এখানে মানুষজনের মন জয় করব, আমরা যুদ্ধ করে জয় করব, পরবর্তীকালে তাদের মন জয় করে এখানে আমরা ইসলামের পতাকা বহন করব। তো এই যে এই ঘটনাটা অবশ্য ইসলামিক সৈনিক সেনাপ্রধান হিসেবে বলে না, এখানে বলা হচ্ছে একজন জেনারেল। তো এই ঘটনা একটি পৃথিবীর ঘটনা, আমরা বুঝতেই পারি যে এটি সেই তারেক বিন জিয়াদের কথাই বলা আছে। যাই হোক, এখানেও একটা জিনিস দেখেন, আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আমরা যারা, আমি যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে সিএমএ, সিএ, পার্টিকুলারলি সি এর কথা বলছি, চার্টার সেক্রেটারি বা আদার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। যেমন একটা ছোট্ট তথ্য দেই যে প্রফেশনাল অ্যাকাউন্টিং কমিউনিটিতে অনেকেই জানেন যে কোর্স কোয়ালিফাই করে পরবর্তীকালে পাশ করতে পারেন না। সিএমএ তে অ্যাটলিস্ট 40,000 স্টুডেন্ট বিভিন্ন সময়, সোফার 40-50,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাট এখান থেকে হয়তো 2,000 পাশ করে বেরিয়েছে। আর সবাই পাশ করতে পারে নাই। যারা পাশ করেছে তারা কি রকেট সায়েন্স করেছে? নো। তারা কি খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট? না। আমার কাছে মনে হয় যে বার্নিং ডিজায়ার থাকতে হবে, যে আমি যে চাই। আমি আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে, আমি গত কয়েকদিন আগে আমার হোম ডিস্ট্রিক্ট, হোম টাউনের একটা ছেলে একটা কোম্পানির চাকরি করে, আমাকে জাস্ট ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠালো। আমার যেহেতু 5,000 হওয়া অলমোস্ট হয়ে আছে, আমি তারটা একসেপ্ট করছিলাম না। সে আমাকে বলল যে আমারটা একসেপ্ট করেন। তো আমি বললাম যে ভাই, তোমার তো প্রোফাইল লক করা। এটি কিন্তু আপনাদের জাস্ট বলার জন্য বলছি, সেটি হচ্ছে যে এই প্রোফাইল লক করা থাকা অবস্থায় যদি কাউকে আপনি ইনভাইট করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এটি কিন্তু সোশ্যাল মিডিয়া যে নর্মস এন্ড গাইডলাইন, এটিকেট ম্যানারের ভিতর পড়ে না। যাই হোক, এটি একটি ঘটনা। এরপরে সে কি করেছে, কথা বলার তৃতীয় লাইনেই সে বলছে যে আমি জবটা আছি, জবটায় প্রবলেম আছে, আমি জব চেঞ্জ করতে চাই, প্লিজ আমাকে স্যার একটু হেল্প করবেন জব চেঞ্জ করার জন্য। তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম যে এটি কিন্তু কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। আপনি একটা লোকের সাথে রিলেশনশিপ করেন, সময় নেন, তারপরে আপনার প্রয়োজনটা, আপনি যদি মনে করেন যে আপনার জন্য জব চাওয়ার জন্যই বা আপনাকে জবে হেল্প নেওয়ার জন্যই চট করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সঙ্গে সঙ্গে জবের কথা বলা, আমি একসেপ্ট এখনো করি নাই। এই বিষয়গুলো কিন্তু অনেক বড় লার্নিং আমাদের হতে পারে। আমি এই সেন্সে বলা যে আসলে যদি আপনার বার্নিং ডিজায়ার থাকে, ধরেন আজকে আপনারা যে এখানে পড়ছেন, দীর্ঘদিন আমার সাথে সময় কাটাবেন, আমার একটা অব্লিগেশন আছে। হয়তো অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে পারি না, কিন্তু আমি দেখেছি যে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ থেকে 3-4 জন অলরেডি বিভিন্ন অর্গানাইজেশনে আমরা প্রোভাইড করতে পেরেছি, এবং কিছু হলেও একজন আবার আমাদের ফার্মে জয়েন করেছে, আমার সিএ ফার্মে। সো আমি যেটা বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে, আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে প্রত্যেকের লাইফে পজিটিভ চেঞ্জ করা। আমি ক্যাটালিস্ট বলি না আমার কমিউনিকেশন ক্লাসে, যে আই ওয়ান্ট টু বি এ ক্যাটালিস্ট, বিকজ লিডার হতে গেলে কিন্তু মানুষের লাইফে পজিটিভ চেঞ্জ আসতে হবে, ক্যাটালিস্ট হতে হবে। সো এই ক্যাটালিস্ট হওয়ার জন্য কিন্তু আমাকে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমাকে তো সময় দিতে হবে, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ থাকতে হবে। আপনি যদি শুরুতেই বুঝেন যে শুধুমাত্র উইন উইন রিলেশনশিপ না হয়ে আমি শুধু চাচ্ছি আর আপনি দিবেন, একজন চাবে একজন দিবে, এটি কিন্তু খুব কাম্য নয়, এটি কিন্তু খুব ভালো একটা উদাহরণ নয়। এনিওয়ে, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে তারেক বিন জিয়াদের যে ঘটনাটা, বার্নিং ডিজায়ার, ইট ইজ ভেরি ভেরি রিলেভেন্ট। আমাদের মনে হয় আমরা যা চাই মন থেকে, আমরা যদি মনে করি, ধরেন আমি তর্কের খাতিরে মনে করলাম যে রাব্বিকে দেখা যাচ্ছে জয়েন করেছে ফার্স্ট ব্যাচে, রাব্বি যদি মনে করে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে আগামী 3 বছর পরে সৎভাবে ও 2 কোটি টাকার মালিক হবে, আমি গ্যারান্টি দিতে পারি, যদি রাকিব রাব্বি ওর নাম, ও যদি 2 কোটি টাকার একটা টার্গেট করে যে আমি 2 কোটি টাকার মালিক হব সৎভাবে, তাহলে এটা মানে এটা অবশ্যই পসিবল। এটি কোনোভাবেই আপনি ইম্পসিবল বলা যাবে না। এবং তার জন্য যেটা করতে হবে, তার ভিতরে স্ট্রং ডিজায়ার থাকতে হবে, ভিতর থেকে আগুন জ্বলতে হবে, এবং তার ব্যাক করার, যার অনেকে আছে দেখেন ব্যবসা শুরু করে সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা করবে কি করবে না হাফ হার্টেড করে। আমার বন্ধুরা, আমরা যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে বেরিয়েছি আজ থেকে 15 বছর আগে, সিএমএ 16 বছর, ওই সময় আমরা কয়েকজন বন্ধু মিলে একটা অ্যাসোসিয়েশন করেছিলাম। সো সেটি কিন্তু আর ওই অ্যাসোসিয়েশনে একটা ল্যান্ড কেনা হয়েছে, কিছু ব্যাংক ডিপোজিট আছে, কিছু স্টক মার্কেট ইনভেস্টমেন্ট হয়েছে, এভাবে ব্যবসা হয় না। অলসো অনেকে কিন্তু স্ট্রং ডিজায়ার, পিছনে কিছু নাই, পিছনে যাওয়ার কোনো জায়গা নাই, সেরকম যদি চিন্তা করা হয়, ইউ ক্যান। এবার এই চ্যাপ্টার 1 এর প্রথম গল্প, এবং যেটা সবচেয়ে এনকারেজিং, যেটি একটি ওভারভিউ আমি গত ক্লাসে দিয়েছিলাম, যেটি সবচেয়ে রিলেভেন্ট, সেই গল্পটি শেয়ার করে আজকের মতো শেষ করব। সেটি হচ্ছে ওই যে বললাম যে আপনার চ্যাপ্টার 1 এর বলাই আছে এডউইন সি বার্নেস, এবং এডউইন সি বার্নেস এর কথা বলবো,
যে ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন সাতক্ষীরা অথবা আরো দূরে, ধরেন আমি একদম ঠাকুরগাঁও বলছি, ঠাকুরগাঁও পঞ্চগড়ের কোন একটা প্রত্যন্ত অঞ্চলে একটি মানুষ, যার প্রপার শিক্ষা ওরকম নাই, কোন রকম পয়সা নাই, ইভেন ঢাকায় আসার তার কোনো বাস ভাড়া বা ট্রেন ভাড়ার টাকা নেই, এত গরিব। এরকম একজন লোক যদি মনে করে থাকেন যে উনি স্যামসাং এস চৌধুরী অথবা লতিফুর রহমান মারা গেছেন, অথবা মোস্তফা কামাল যিনি মেঘনা গ্রুপের, অথবা আকিজ গ্রুপের আকিজ সাহেব মারা গেছেন, ওনাদের এখন যে ছেলেরা আছে বশির সাহেব, ওনাদেরকে যে কোনো একজনের বিজনেস পার্টনার হবেন, এই কথা বললে আপনারা সবাই হাসবেন। যার না আছে শিক্ষা, না আছে টাকা পয়সা, উনি চাকরি করবেন এটি বলেননি, উনি বলছেন বিজনেস পার্টনার হবেন। এখন আমি চিন্তা করে দেখেন, এই বইয়ের আমি দেখেন বইয়ের পাতাগুলো যখন পড়ি এভাবে লাল নীল কালি দিয়ে দাগিয়ে পড়ি, বিকজ প্রত্যেকটা লাইনে লার্নিং আছে। এখানে বলা হচ্ছে যে বার্নেস যে কথাটা বলতেছে যে এডুইন বার্নেসের যেটা আছে মানে ছিল, সেটি হচ্ছে বার্নিং ডিজায়ার ছিল। সে যখন ডিসিশন নিল তখন সে বলছে যে আমি কি করব, আমি বিজনেস পার্টনার হব কার? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী ওই সময়, আজ থেকে 100 বছর আগে পৃথিবীর সবচেয়ে প্রমিনেন্ট বিজ্ঞানী, সেটি হচ্ছে টমাস আলভা এডিসন, যিনি হচ্ছে শুধুমাত্র লাইট ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেনি, উনি 2000 প্যাটেন্টেড প্রোডাক্ট আছে, মানে উনি অ্যাটলিস্ট 2000 প্রুভেন প্রোডাক্ট উনি ডিসকভার বা ইনভেনশন করেছেন, যেটি হচ্ছে প্যাটেন্ট আছে। তো এখানে এই প্রথম চ্যাপ্টারের 3rd প্যারাতে বলা আছে, one of the chief character of Barnes' desire was it was definite. আমরা কিন্তু অনেক কিছু চাই, আমাদের কিন্তু ডিস্টরশন হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু হওয়ার চেষ্টা করি, হঠাৎ করে মনে হয় আমি ট্যাক্স এক্সপার্ট হব, তারপর মনে হয় আইএফআরএস এক্সপার্ট হব, তারপর মনে হয় আমি ব্যবসা করব, তারপর মনে হয় চাকরি করব। যদি আজকে আপনারা যে কয়েকজন, আজকে 30 জন লোক এখানে আমাকে শুনছেন, আমার সাথে কথা বলছেন, এটিকে আড্ডা বলছি, আড্ডাও বলতে পারেন, এখান থেকে কেউ যদি মনে করে যে আমি আগামী 5 বছরে বাংলাদেশের যে কোনো টপ 5 কোম্পানি যে কোনো একটি সিএফও হব 5 বছর পরে, আপনি কি মনে করেন ইম্পসিবল? অবশ্যই নয়, এটি রিয়েলি পসিবল, রিয়েলি পসিবল, যদি আপনার ডিজায়ারটা হয় এই বার্নেসের মতো। তো বার্নেসের ঘটনা বলছিলাম, বার্নেস এখানে লেখক আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছিলেন যে উনি বলছেন যে বার্নেস চাচ্ছিলেন এডিসনের বিজনেস পার্টনার হবে, ওনার সাথে চাকরি করবেন, এটি কিন্তু বলেন নাই, বলছে যে বিজনেস পার্টনার হবে। মনে রেখেন, উনি কিন্তু অন্য কিচ্ছু না। তো লাইনটা বলেছে খুব ইন্টারেস্টিং, হি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ এডিসন নট ফর হিম। বলতেছে যে হি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ এডিসন নট ফর হিম, মানে তার জন্য, মানে তার অর্গানাইজেশন চাকরি করবেন না, ওনার সাথে কাজ করবেন, ওনার বিজনেস পার্টনার হবেন। তো বলছে যে এটি করতে যে সবচেয়ে বড় দুটো বাধা আসে এই এডুইন বার্নেসের। বাধাটা কি? প্রথম বাধা হচ্ছে উনি বেশ কয়েক বছর চেষ্টা করেও টমাস আলভা এডিসনের কোন রকম কানেকশন বের করতে পারেনি। ওনাকে চিনেন, আমাদের ফেসবুকে যেমন আমরা চাইলে বিভিন্ন কোম্পানি এমডি ওনাদেরকে চট করে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাতে পারি, তখন তো ফেসবুক ছিল না, উনি কানেকশন বের করতে পারেনি, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে উনি যেখানে থাকেন সেখান থেকে অরেঞ্জ সিটি, যেটা হচ্ছে ইউএস এর নিউ জার্সির অরেঞ্জ সিটিটা অনেক অনেক কিলোমিটার দূরে। সেই অরেঞ্জ সিটির যে যাওয়ার জন্য যে ট্রেন ভাড়া, ইউএস এর একটা, আমি ইউএসএ তে 2013 গিয়েছি, বেশ কিছুদিন 15 দিনের মতো ছিলাম, মাশাআল্লাহ আই এনজয়েড এ লট। তো ওখানে আমি দেখেছি যে এটা কিন্তু খুব কস্টলি, আপনার একটা বিশাল দূরে, ধরেন আপনি নিউ ইয়র্কে, আমি ছিলাম নিউ ইয়র্কের থেকে আপনার যেখানে বাংলাদেশের লোকজন থাকে ফ্লোরিডাতে, সেখানে এয়ার টিকিটে মানে অনেক টাকা, ধরেন বাংলা এখান থেকে ইন্ডিয়া যাওয়ার থেকে অনেক বেশি কস্টলি। সো স্বাভাবিকভাবেই এই বার্নেসের কোনো টাকা ছিল না, আর উনি চিনতেনও না এডিসনকে, কোন রকম ক্লু ছিল না। বাট সে কি করলো, ওয়ান্স হি ডিসাইডেড দ্যাট হি উইল বি দ্য পার্টনার অফ মিস্টার এডিসন, উনি কি করলেন, হঠাৎ করে রেলগাড়ির যে মালবাহী যে রেলগাড়ি, সেই রেলগাড়ির যেখানে কয়লা টানা হয়, যেখানে ওই যে রেলে আগে রেল ছিল স্টিম ইঞ্জিন, তো স্টিম ইঞ্জিন পরে যে কয়লার ইঞ্জিন, সেই কয়লা টানা হয় এরকম একটা গাড়িতে উনি চট করে খুবই অল্প টাকায় উনি উঠে বসছেন, কাঠের যে গুড়ি টানে সেই কাঠের গুড়ির ভিতর উনি উঠে বসছেন। উনি এভাবে অনেক সময় জার্নি করে ফাইনালি অরেঞ্জ সিটি, যেটিকে বলা হয় অরেঞ্জ, নিউ জার্সিতে চলে যান। এবং নিউ জার্সিতে যে যখন
টমাস আলভা এডিসনের বিজনেসের ওনার ফ্যাক্টরি এবং হেড অফিসের বিজনেসের নিচে এসে দাঁড়িয়েছেন, তখন বলছেন যে আপনি কি করতে চান, বলে আমি মিস্টার এডিসনের সাথে দেখা করব। তো কারণটা ওনাকেই বলবো। অনেক পীড়ার পরিপূর্ণ উনি বলেন যে আমি তার বিজনেস পার্টনার হতে এসেছি। স্বাভাবিকভাবে এই কথা শুনে সিকিউরিটি গার্ড, রিসিপশনের কেউই রাজি হচ্ছিল না টমাস আলভা এডিসনের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওনার যে দৃঢ় প্রতিজ্ঞ, ওনার চেহারার যে ঔজ্জ্বল্য, উনি যে কনফিডেন্স দেখে আসলে ওরা একটু কনফিউজ হয়ে যায়। ওরা তখন ফোন করেন, যোগাযোগ করেন টমাস আলভা এডিসনের কাছে, এবং এডিসন বলে যে এরকম নাচর বান্দা, ঠিক আছে আমার কাছে পাঠিয়ে দাও। তো টমাস আলভা এডিসনের সাথে সে দেখা করে, এবং দেখা করে সে বলে যে আমি আপনার বিজনেস পার্টনার হব। টমাস আলভা এডিসন কিছুটা অবাক হন, কিন্তু সঙ্গে সঙ্গে ওনার দৃঢ়তা, ওনার চোখের জ্যোতি এবং অন্য অন্য জিনিস দেখে একটু ইমপ্রেসড হন। কারণ উনি বলেন যে না, তুমি তো আসলে কোন রকম যোগ্যতা নাই, তোমার এডুকেশন নাই, কোনো পয়সা নেই, স্টিল তোমাকে আমার দেখে ভালো লেগেছে, তোমার এই স্ট্রং বার্নিং ডিজায়ার আছে। এটি টমাস আলভা এডিসনই কিন্তু পরবর্তীকালে লেখক নেপোলিয়ন হিলকে বলেছেন যে তুমি ইন্টারভিউ করো বার্নেসের, কারণ বার্নেসের এই জিনিসটা উনি সে সময় দেখেছিলেন। তিনি বললেন যে তোমাকে একটা কাজ করতে পারি, তোমাকে তেমন কোনো টাকা দিব না, তুমি আমার এখানে থাকবে, খেতে পারবে, আর তুমি যেহেতু ওরকম কোনো টেকনিক্যাল নলেজ নেই, তুমি অফিস ক্লিন করবা, হ্যাঁ, তুমি আমার রুম এবং অফিস গুলো ক্লিন করবা। তো সেটা তো রাজি হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল উনি প্রায় 5 বছর বিভিন্ন সময় সুযোগ খুঁজে যে এডিসনের সাথে কিভাবে কথা বলবে। 5 বছরের মাথায় এডিসনের যেহেতু 2000 প্যাটেন্টেড প্রোডাক্ট ছিল, উনি এডিফোন নামে একটা ফোন আনে, যেটি রেকর্ড করে, মানে সেটি এডিফোনটা এরকম যে আপনি আপনার রেকর্ড করে রাখতে পারেন কথাবার্তাগুলো। হ্যাঁ, সো আপনার ধরেন অনেক সময় যেটা হয় যে এখন যেমন রেকর্ডার আছে, ওরকম রেকর্ডার যে আপনি কোন একটা কিছু টাইপ করতে আপনার টাইপিস্টকে দিতে চাচ্ছেন, সো আপনি ওনাকে সরাসরি কথা না বলে আপনি যেটি করতে পারেন সেটি ওই রেকর্ডার রেকর্ড করে টাইপিস্টকে দিলেন, টাইপিস্ট পরে শুনে শুনে আস্তে আস্তে রিপোর্ট করলো, এটা ট্রান্সক্রিপ্ট টাইপ হয়। তো এই ফোনটা বিক্রি করার জন্য ওনার সমস্ত সেলস টিমকে উনি ওনার রুমে মিটিং এ ডাকেন। তখন ওখানে এডুইন বার্নেস ছিলেন, উনি রুম পরিষ্কার করছিলেন। তো সেলস এর লোকজনের এডিসনের এত বেশি প্রোডাক্ট ছিল যে এই প্রোডাক্টটা পার্টিকুলারলি সেলস করার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না কারণ। তো স্বাভাবিকভাবে উনি অনেক বোঝানোর পরেও সবাই একটু অ্যাভয়েড করে, স্যার আমাদের প্রোডাক্ট এটা তো ভালো চলবে না, কস্টলি প্রোডাক্ট, আমরা তো এনাফ প্রোডাক্ট আছে। তো এই কথাবার্তাগুলো চলতে থাকে। পরবর্তীকালে ওনারা বের হয়ে যাওয়ার পরে এডুইন, যাকে বলছিলাম এডুইন সি বার্নেস, উনি বলেন স্যার আপনি যদি অ্যালাউ করেন আমি একটা কথা বলতে চাই। বলে আমি স্যার এই ফোনটা আমি বিক্রি করতে চাই। তো উনি একটু অবাক হন, বাট বলেন যে এই 5 বছর তো ওকে দেখেছে, অনেস্টি দেখেছে, বল ঠিক আছে তুমি বিক্রি করো। তো প্রথমে 10টা-12টা ফোন ওনাকে দেওয়া হয় এবং সে খুব সুইফটলি, প্রম্পটলি, এফিসিয়েন্টলি সেল করে ফেলেন। এরপরে উনি যত এই ফোনগুলো দেওয়া হয় সবগুলো উনি সেল করেন। তো এডিসন খুব ইমপ্রেস হয়। পরবর্তীকালে সারা ইউএসএ তে এডিফোনের অনলি ডিস্ট্রিবিউটর করা হয় টমাস আলভা এডিসনের এই এডিফোনের অনলি ডিস্ট্রিবিউটর, মানে অনলি ডিস্ট্রিবিউটর ইউএসএ আপনার এডুইন সি বার্নেসকে করা হয়। বার্নেস স্বাভাবিকভাবে এখান থেকে অনেক কমিশন পায়, ওনার সোল ডিস্ট্রিবিউটর, উনি বিজনেস পার্টনার, এবং পরবর্তীকালে বার্নেস অনেক অনেক ধনী হয়ে যান। তাহলে আজকে চ্যাপ্টার 1 থেকে আমরা যদি দেখার চেষ্টা করি যে স্ট্রং ডিজায়ার, আমরা যদি চাই যে কিছু করতেই হবে, হ্যাঁ, অলমাইটি আল্লাহ উইল হেল্প আস, অলমাইটি উইল হেল্প আস, বিকজ আমরা যখন খুব সিরিয়াসলি কিছু চাই, মন থেকে চাই, আমাদের ড্রিম এটা আসবে, আমাদের সবকিছু। আমি দেখেন আবুল কালাম আজাদ প্রায় বলে যে আসলে এটি খুব কমন ক্লিশে হয়ে গেছে, তারপরে বলি সেটা হচ্ছে স্বপ্ন সেটি নয় যেটি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটি যেটি জেগে দেখাবেন, সচেতন মনে জেগে থেকে স্বপ্ন দেখা হয়। তার মানে আমরা এই যে যেটাকে ডার্বির যে নেগেটিভ লাইফ থেকে আমরা দেখলাম ডার্বি মাত্র 3 ফিট দূর থেকে এই সোনার খনির কোটি টাকার সোনা হারিয়ে আসলেন। আবার ডার্বির চাচার সাথে ওই মেয়েটার ইন্টারাকশন থেকে তার মাথায় আসলো, এবং ডার্বি একটা জায়গায় বলেছেন যে বিভিন্ন সময় আমি যখন হতাশায় থাকি তখন আমি আমার ওই চাচার দোকানের সামনে যে ওই মেয়েটার চেহারার কথা মনে করার চেষ্টা করি, যে মেয়েটি কত স্ট্রং পার্সোনালিটি ছিল, একটা বাচ্চা মেয়ে, 8-10 বছর বয়স হবে, বয়সটা স্পেসিফিক বলা নেই বইতে। আর এটি গেল হচ্ছে যে দুটি নেগেটিভ থেকে শিক্ষা, আর পজিটিভ শিক্ষা হচ্ছে এই যে এডুইন সি বার্নেস, যিনি কি স্ট্রং একটা পার্সোনালিটি, উনি অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, এবং ওনার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু সে ঠিকই তার জীবদ্দশায় টমাস আলভা এডিসনের বিজনেস পার্টনার হয়েছিলেন। সো ডিয়ার স্টুডেন্টস এন্ড আমার আরা যারা ইউটিউব চ্যানেলে এটি দেখবেন, তাদেরকে আজকের এই একটা থট শেয়ার করলাম, কিছু কোশ্চেন রাখলাম। আপনারা যদি অ্যান্সার গুলো খোঁজার চেষ্টা করেন, আমরা নেক্সট যে আমরা অলরেডি সেকেন্ড সেশন শেষ করলাম, থার্ড সেশনে আমরা এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলাপ করব। থ্যাংক ইউ।